টি-20 বিশ্বকাপ, ভারতে সেই টি-20 বিশ্বকাপ এবার বাংলাদেশকে ছাড়াই। 2020 বিশ্বকাপে বাংলাদেশ থাকছে না। বাংলাদেশ জানিয়ে দিল তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানালো প্রথমে একবার জানবো। ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, অতনু দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে নিরাপত্তার ইস্যু দেখিয়ে তারা যে গত 2 সপ্তাহ ধরে অদ্ভুত দাবি জানাচ্ছিলেন যে ভারতে খেলতে যাব না, গতকাল আইসিসি বলে দিয়েছিল যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে, না হলে আমরা স্কটল্যান্ডকে নেব। তখন বাংলাদেশের বোর্ড কর্তা তারা বলেছিলেন যে আমাদের একটা দিন সময় দিন, আমরা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজকে সেই বৈঠক হয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন এবং ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। সেখানে সিদ্ধান্ত হয়েছে একই জায়গায় তারা অবস্থান করবেন, অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত থেকে চেঞ্জ করবেন না। তারা এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেটা তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না। অদ্ভুত একটা সিদ্ধান্ত অবশ্যই, কারণ বিশ্বকাপের যে যুক্তি তারা দিচ্ছেন নিরাপত্তার কারণ দেখিয়ে, যে নিরাপত্তা ইস্যুতে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এবং গতকাল আইসিসিতেই বাংলাদেশের না খেলতে এসে শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে ভোটাভুটি হয়। সেখানে 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত হেরে যায়। পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে কেউ দাঁড়ায়নি, বাংলাদেশ নিজে এবং পাকিস্তান। তারপরেই আইসিসি গতকালই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানো হবে। বাংলাদেশের পরিবর্তে সেই টিমটা কলকাতায় খেলবে, কারণ বাংলাদেশ সি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির সঙ্গে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতায় এবং একটা ম্যাচ মুম্বাইয়ে। যেহেতু তারা খেলবে না, গতকালই সিদ্ধান্ত হয়ে যাচ্ছিল যে স্কটল্যান্ডকে নেওয়া হবে। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল তিনি বলেন যে আমাদের একটা দিন সময় দিন, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতনু, সরকারের সিদ্ধান্ত মেনে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। ক্ষতির কথা বলছে ইরন, তাহলে সেক্ষেত্রে জানতে চাইবো এই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটের এত বড় মঞ্চ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে নিজেদের গোয়ার্তুবির জন্য, এরকম একটা জায়গা থেকে আইসিসিও তো কড়া পদক্ষেপ করতে পারে। পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট বড় শাস্তির মুখে পড়তে পারে। একদম বিরাট শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অন্যতম কারণ কি? তার কারণ আজকে আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি দায়িত্বে রয়েছেন, যে সরকারের কয়েকদিন মেয়াদ রয়েছে, তিনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে আমরা নিরাপত্তার কারণে দেশকে খেলতে পাঠাবো না। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রে যদি আইসিসি বা ফিফা দেখে যে সে দেশের ক্রিকেট বা ফুটবল সংস্থাকে, এক্ষেত্রে ক্রিকেট সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তাদেরকে ব্যান করতে পারে। আর ব্যান করলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে। কারণ হচ্ছে ইতিমধ্যে আইসিসি টুর্নামেন্ট না খেলার জন্য বাংলাদেশ $1 মিলিয়ন পাবে না, এই একটা টাকার ক্ষতি। ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন না, ক্ষতি হলো। দ্বিতীয়ত পাশাপাশি তাদের র্যাঙ্কিং কমে যাবে, তারা র্যাঙ্কিংয়ে অনেক পেছনে চলে যাবেন, যার ফলে পরবর্তী বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে, খেলে আসতে হবে। এবং পাশাপাশি বিরাট আর্থিক জরিমানা হতে পারে। এবং সাম্প্রতিক অতীতে জিম্বাবুয়েকেও একই কারণে কয়েক বছর খানেক আগে রাজনৈতিক হস্তক্ষেপ করার কারণে তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা অন্ধকারে বাংলাদেশের ক্রিকেট, কারণ বাংলাদেশ নিজের সরকারের কার্যত তৌগলকি সিদ্ধান্ত মানতে গিয়ে ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার পথে চলেছে। কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাসপেন্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, কালো তালিকাভুক্ত হয়ে যায়, তার ফলে তারা কোন রকম ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে না, কোনো দেশ সেখানে যাবে না, যার ফলে ভারত বিশ্বে বিদ্বেষ। ইরান 22 গজ এই ভারত বিদ্বেষ আমরা দেখেছি। বাংলাদেশ থেকে পদ্মা পার থেকে বারবার ভারত বিদ্বেষ, এক একটা ভারত বিদ্বেষী স্লোগান এসেছে। ভারতে বিদ্বেষের এক একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ পাওয়া গেছে। ওরা বলতেই পারেন যে মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, কিন্তু তার পিছনে সঙ্গত কারণ কি দেখানো হয়েছিল যেভাবে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ হিসেবে এটা করা হচ্ছে। এবার যদি তারা ভারতে আসা থেকে বিরত থাকেন বা যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, ইরন, এখানে ভারত বিদ্বেষ আরো একবার প্রমাণিত হয়ে যাচ্ছে। আমার এখানে একটাই প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটাররা তারা কিন্তু চেয়েছিলেন খেলতে, তারা খেলতে চেয়েছিলেন, তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ, আগামী যত বছর খেলবেন তাদের ভবিষ্যৎ তো এবার অন্ধকারে চলে গেল।
অতনু একদমই সঠিক কথা তুমি বলেছো, এবং মুস্তাফিজুর রহমানকে কেন তাকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা কেকেআর কেউ কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি। তার কারণ বিসিসিআই এর প্রাইভেট টুর্নামেন্ট আইপিএল কাকে রাখা হবে কাকে রাখা হবে না সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত রয়েছে। সেক্ষেত্রে আইসিসি বিসিবি কারোর কিচ্ছু বলার নেই। এই বিষয়টাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পারলেন না। এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা, আমরা বিভিন্ন কর্তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম, তারা এই বয়কটের পথে যেতে চাইছিলেন না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদেরকে প্রেসার ক্রিয়েট করেন এবং আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন যে আমরা বয়কটের রাস্তায় দেবো। এই হুমকিতে আইসিসির সঙ্গে খেলো, প্রয়োজনে পাকিস্তানকে পাশে পাবো। ভারত বিদ্বেষী মনোভাব 22 গজে দেখাতে গিয়ে ক্রিকেটটাকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিল বাংলাদেশের এই বর্তমান উপদেষ্টা কমিটি বা যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং সবচেয়ে বড় কথা, ক্রিকেটাররা আজকের বৈঠকে একাধিক ক্রিকেটাররা ছিলেন এবং ক্রিকেটারের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তারা খেলতে চায়। তোমার মাথায় রাখতে হবে রিসেন্ট ক্রিকেটারদের বিরুদ্ধে মুখ খোলায় বোর্ডের কর্তার বিরুদ্ধে তারা ম্যাচ বয়কট করে একদিন বিপিএল পর্যন্ত খেলেননি। অর্থাৎ যাদের হাতে ব্যাট যাদের হাতে বল তারা খেলতে চায়, সেই ক্রিকেটটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাট বলটা কেড়ে নিলেন লিটনদের হাত থেকে, মুস্তাফিজুরের হাত থেকে। এবার তারা কি করবেন? এই বিশ্বকাপটা তাদেরকে বসে টিভিতে দেখতে হবে। এছাড়া যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে কোনো আইসিসির যারা খেলে ক্রিকেট দেশ সেখানে খেলতে যাবে না, ক্রিকেটাররা কোথাও খেলতে যেতে পারবেন না। সব থেকে যেটা হবে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে চলে যাবে। এবং এখানে আরো একটা প্রশ্ন থেকে যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড সাপোর্ট করেছিল বাংলাদেশের সিদ্ধান্ত। বাংলাদেশ কলকাতায় খেলতে আসতে চায় না, ভারতে আসতে চায় না, খেলতে আসতে চায় না, সেই সাপোর্ট করেছিল সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড কি হবে? অতনু, গতকাল যে আইসিসির ভোটাভুটি হয়েছে বোর্ড মিটিংয়ে, সেই বোর্ড মিটিংয়ে পাকিস্তান শুধু বাংলাদেশের মতামতের পক্ষে বলেছে। তারা কিন্তু একবারও কোথাও বলেনি আমরা খেলতে যাব না। তার কারণ বাংলাদেশ পাকিস্তান যেটা করেছে, বাংলাদেশকে মই দিয়ে গাছে উঠিয়ে তাও মইটা কেড়ে নিয়েছে। আসলে ভারত পাকিস্তান ম্যাচ থেকে যে রেভিনিউ জেনারেট হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতাও নেই সেই রেভিনিউ জেনারেট না করে বা সেই আর্থিক দিক থেকে সরে গিয়ে বিশ্বকাপ না খেলা। তাই তারা কিন্তু চুপচাপ খেলবে। তারা শুধু বাংলাদেশকে একটু উস্কে দিয়ে তাদেরকে বাংলাদেশ হয়তো ভেবেছিল যে পাকিস্তানের মতো তারাও হাইব্রিড মডেলে খেলবে, কিন্তু আইসিসি বারংবার তাদেরকে বুঝিয়েছে যে কোনোভাবেই নিরাপত্তার অভাব নেই। এবং নিরাপত্তার ইস্যুতে তো মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ড কোথাও এই কথাটা বলেনি। তা সত্ত্বেও এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এটা শোনার পরও তারা আসতে চায়নি। আসলে এটা ইগোর লড়াই, আসলে এটা রাজনৈতিক কারণে ভারত বিদ্বেষী মনোভাব। এবং পাকিস্তান কালকে যে ভোটাভুটি হয়েছে, তুমি যদি পরিসংখ্যানটা দেখো, 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত পিছিয়ে গেছে। 14-2 অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ছেড়েই দিলাম আফগানিস্তান, শ্রীলঙ্কা যারা বিশ্বকাপের আরেক আয়োজক, তারাও পর্যন্ত বাংলাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে। অর্থাৎ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ক্রিকেট দেশগুলো তারা জানে রাজনীতির জায়গায় খেলার জায়গায়। এক্ষেত্রে কোথাও যেন রাজনীতি খেলার ঊর্ধ্বে উঠে গেল, রাজনীতি খেলার ঊর্ধ্বে উঠে গেল। আর তার ফল কি? তার ফল বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে নেই। যেহেতু তারা টি-20 বিশ্বকাপ কলকাতায় খেলতে চায় না, ভারতে খেলতে চায় না, আইসিসি তার সিদ্ধান্তে অনড় ছিল যে এমন কোনো কারণ নেই যে বাংলাদেশ এখানে খেলবে না। যে নিরাপত্তার কারণ দেখাচ্ছিল তা যুক্তিযুক্ত নয়। এবং সব দেশের ভোটাভুটিতে দেখা গেল বাংলাদেশ হেরে গিয়েছে। তখন বাংলাদেশকে বলা হলো খেলতেই হবে, ভারতেই খেলতে হবে। তার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট জানিয়ে দিল যে তারা খেলছে না টি-20 বিশ্বকাপের। ফলে কি 22 গজে ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে ফল কি হবে? নির্বাসনের মুখে পড়তে পারে বাংলাদেশ। নজর থাকবে আমাদের এই খবরে। একটা ছবি দেখাবো আপনাদের। ঝাড়খণ্ডে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, দেখুন দেখুন কি অবস্থা। ট্রাকটাকে ট্রেনে হিচড়ে ট্রেন নিয়ে চলে যাচ্ছে। ওপাশে একটা বাইক ছিল, বাইক আরোহী আহত হয়েছেন। কিন্তু এরকম কেন হলো? ট্রাক এখানে কেন? রেলের ট্রাকের পাশে ট্রাক এভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? দূর থেকে কি চালক দেখতে পাননি? যদি এরকম হয়েও থাকে, তারপরেও দূর থেকে চালক দেখতে পাননি, তিনি কি থামানোর চেষ্টা করেননি ট্রেন? এই দুর্ঘটনা ঘটলো কেন? যোশীডি হাওড়া মেন লাইনে মধুপুর স্টেশনের কাছে রেলগেটে এই ঘটনা ঘটে। আরো জানবো, আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, কি জানতে পারছি কিভাবে ঘটলো এই ঘটনা?
দেখো, সকাল 9:30টার ঘটনা। গোড্ডা ডাউন এক্সপ্রেস যখন জসিডি স্টেশন পার করে আসছিল তখন হঠাৎ করে লোকো পাইলট দেখতে পায় কি রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি লরি দাঁড়িয়ে রয়েছে। সেই লরি দাঁড়িয়ে রয়েছে এমন একটি জায়গায় যেখানে রেলগেট আছে, অথচ রেলগেট পড়ার আগেই লরি রেলওয়ে ট্র্যাকের মধ্যে ঢুকে যায় এবং সেই লরি বন্ধ পড়ে যায়। সেই লরির চালক তাকে স্টার্ট করতে চাইলেও সেই লরিকে স্টার্ট করতে পারেনি বা রেল লাইন থেকে সরাতে পারেনি। ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। গোড্ডা ডাউন এক্সপ্রেস লরিকে দেখে গতি কমানোর চেষ্টা করলেও শেষমেশ এসে ধাক্কা লেগে যায়, সেই লরিকে ক্ষতিগ্রস্ত হয় লরি। যদিও ট্রেনকে দেখতে পেয়ে চালক এবং খালাসি নেমে নিজের প্রাণ বাঁচিয়েছে, কিন্তু এই দুর্ঘটনাতে ফলে কিন্তু আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারে ব্যাহত হয়ে যায়। প্রায় 12:30 আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে আসানসোল ডিভিশন, পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিক কার গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, রেল গেটম্যানের গাফিলতি আছে কিনা, আর চালক কতক্ষণ আগে এই লরিকে দেখে পরে চালক দাঁড় করাতে সক্ষম ছিল কিনা, যদি ট্রেন দাঁড়িয়ে যেত তাহলে চালক কেন মারলো, ওটা ঘটনা নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট আসার পরে কিন্তু ছিল ওই বাইক আরোহী বা ট্রাক চালক, তাদের কি অবস্থা? দেখো, ট্রাক চালককে ইতিমধ্যে রেলের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং লরি মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ হচ্ছে যেইভাবে রেলওয়ে ট্র্যাকের মধ্যে লরি ঢুকে যায় এবং সেই লরি বিকল হয়ে যায়, সেইখানে মূলত গেটম্যানকে বিষয়টি জানালে সেই ট্রেনকে আগেই থামানো যেতে পারত, কিন্তু যতক্ষণ ট্রেনের চালক এই ঘটনা দেখতে পায়, তাদের নজরে আসে বা রেলের গেটম্যানের কাছে যতক্ষণ এই বিষয়টি নজরে আসে জানা যাবে যে এই অঘটন ঘটলো কিভাবে। ধন্যবাদ দীপক। ছত্তিশগড়ের রায়পুরে একটি ইস্পাত কারখানা, স্টিল কারখানা, সেই স্টিল কারখানায় যে বয়লার রয়েছে, যে চিমনি রয়েছে, সেই চিমনি পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক, তখনই বিস্ফোরণ। শ্রমিকরা ঝলসে যান এবং বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই ছিল যে তাতে কারখানার একাংশে আগুন ধরে যায়। 6 জনের মৃত্যু হয়েছে জানতে পারছি এবং 10 জন জখম। তাদের মধ্যে থেকে 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিলাসপুর হাসপাতালে। আজ সকালের ঘটনা, যখন চুল্লি পরিষ্কার করা হচ্ছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে। কিন্তু কেন এই ঘটনা ঘটল, আমার সহকর্মী যোগেশ শর্মা আমার সঙ্গে রয়েছেন। যোগেশ, ये वजह क्या है इस हादसे का? बिल्कुल, आपको बता दें कि बलौदाबाजार भाटापारा जिले के जो भाटापारा ग्रामीण अंतर्गत ककुलाई है, वहाँ पर एक बड़ी घटना हो गई जिसमें जो स्पंज आयरन जो प्लांट कंपनी है वहाँ पर काम करने वाले मजदूरों में 5 मजदूर की मौत हो गई और 6 जो मजदूर गंभीर रूप से घायल हो गए। तो बता दें कि जो सभी मजदूर है मरने वाले बिहार के बताए जा रहे हैं। जो ब्लास्ट में जो गंभीर रूप से घायल है उनको इलाज के लिए बिलासपुर रेफर कर दिया गया है। वहीं आपको बता दें कि जो सूचना मिलती है, पुलिस और प्रशासन की पूरी टीम मौजूद थी और आपको बता दें कि इस घटना के बाद पूरा हड़कंप मच गया है, क्योंकि जो पूरा मामला था वहाँ कोल फ्रेशनेस है वो ब्लास्ट हो गया। ब्लास्ट होने के बाद जो मजदूर उसमें दब गए, जिसमें 5 मजदूर की मौत हो गई और 6 जो मजदूर है वो 6 मजदूर की मौत हो गई, 5 मजदूर गंभीर रूप से घायल हो गए हैं। उनको बिलासपुर के बर्न ट्रॉमा सेंटर ले जाया गया। जी शुक्रिया। हृदय विदारक घटना हुई है। मुझे जैसे ही जानकारी मिला, मैं तत्काल डीएम बलौदाबाजार, उसका मैं प्रभारी मंत्री भी हूँ उस जिले का, तो मैंने तत्काल उनको घटना स्थल पर जाने हेतु निर्देशित किया है और डीएम बलौदाबाजार घटना स्थल पर खुद है, पूरी उनकी टीम है और 6 लोगों की मृत्यु की पुष्टि हो चुकी है और जो घायल हैं उनको इलाज के लिए नजदीकी बिलासपुर के हॉस्पिटल में भेज दिया गया है और इसकी बृहद जांच हेतु मैंने निर्देश दे दिया है और फैक्ट्री को सील करके पूरी घटना की जांच भी चालू हो गई है। জম্মু ডোডায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খাদে, তাতে 10 জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে, আমার সঙ্গে রয়েছে মৈত্রী, বলতে পারবেন মৈত্রী? প্রশ্নটা আরেকবার করবে। এই যে দুর্ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে কারণ কি এবং এখনো পর্যন্ত কজন ছিলেন? 10 জনের তো মৃত্যু হয়েছে, 10 জন জওয়ানের, বাকিদের কি অবস্থা, কেমন রয়েছেন তারা?
দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যিনি ড্রাইভার ছিলেন তিনি কোনোভাবে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে, এবং যেহেতু হাই অল্টিটিউড দিয়ে যাচ্ছিল সেই সময় এই আর্মি ট্রাকটি সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই যখন একটি শার্প টার্ন নেওয়ার সময় ডিসব্যালেন্স হয়ে যায় এবং তারপরে দুর্ঘটনা ঘটে। কিন্তু একই সঙ্গে নাশকতার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেটিকেও কিন্তু চেক করা হচ্ছে যে সেখানে কোনো রকমের কোনো নাশকতার অংশ ছিল কিনা, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে মোট 17 জন সেই গাড়িটিতে ছিলেন এবং তার মধ্যে থেকে 10 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অতনু, ধন্যবাদ। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব, আর সেই তাণ্ডবে এফআইআর এর নির্দেশ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। আজ বিকেল 5টার মধ্যে এফআইআর করে সিইও কে রিপোর্ট করার নির্দেশ। তাহলে এফআইআর হয়েছে? 5টা তো বেজে গিয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি বলবো? অভিজিৎ, ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবে এফআইআর এর নির্দেশ বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। বিকেল 5টার মধ্যে এফআইআর করে সিইও কে রিপোর্ট দেওয়ার কথা। রিপোর্ট দেওয়া হয়েছে, কিছু জানা যাচ্ছে? রিপোর্ট এসে পৌঁছায়নি এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি যেটা জানিয়েছেন যে কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুমোটো কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফারাক্কার বিধায়ক তথা এমএলএ মনিরুল ইসলামের বিরুদ্ধে। সেখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসককে বলা হয়েছিল যে এফআইআর করতে হবে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামের বিরুদ্ধে, এবং সেই বিষয়ে কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর যে প্রথম কমপ্লায়েন্স রিপোর্ট যেটা চেয়ে পাঠানো হয়েছিল, অর্থাৎ এফআইআর যে করা হয়েছে সেই রিপোর্টটাকে পাঠানোর কথা, সেটা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ফলে নির্বাচন কমিশন কগনিজেন্স রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা যেন অবিলম্বে পাঠানো হয় সেটাও চেয়ে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার বাড়ি থেকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা তখনই বলেছিলাম যে একজন দেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের মধ্যে থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিভাবে, যদি ঘরশত্রু কোনো বিভীষণ না থাকে, যদি সব সময়ের প্রতি মুহূর্তে নিখুঁত কোনো খবর কেউ আমেরিকার হাতে না তুলে দিয়ে থাকে। একবার শুনবেন সেই ঘরশত্রু বিভীষণকে। ভেনেজুয়েলার মধ্যেই এমন একজন ছিলেন যিনি প্রভাবশালী, যিনি প্রতি মুহূর্তের সব খবর আমেরিকার হাতে তুলে দিয়েছেন। 23 জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমেরিকা। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, ঘরশত্রু বিভীষণ না থাকলে মার্কিন সেনার এমন অপারেশন কিভাবে সম্ভব? দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে যেভাবে দুজনকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ভেনেজুয়েলার কেউ সাহায্য না করলে সম্ভব? একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, মাদুরোর খুব কাছের কেউ নিয়মিত তার অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে সরবরাহ করছিলেন। প্রেসিডেন্টকে অপহরণের বেশ কয়েক মাস আগে থেকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল আমেরিকা। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। কাবেলোর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একই অভিযোগ। তাহলে অভিযানের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হলো না কেন? 2020-তে কাবেলোকে ধরতে $1 কোটি পুরস্কার ঘোষণা করে আমেরিকা। তাকে মাদক পাচার চক্রের অন্যতম মাথা হিসেবে অভিযুক্তও করে। পরে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হয় $2.50 কোটি।
এই কাবেলো ভেনেজুয়েলার প্রাক্তন সেনাকর্তা, ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থার উপর ব্যাপক প্রভাব। শাসক শিবিরের হয়ে যেসব বাহিনী ময়দানে নামে সবের ওপরেই তাঁর নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় এ হেন কাবেলোকে কেন ছুঁল না আমেরিকা? তাহলে কি এই কাবেলোই তলে তলে ট্রাম্প প্রশাসন ও সেনাকে গোপন তথ্য সরবরাহ করেছেন? এ নিয়ে জোর জল্পনা। নিউজ 18 বাংলা।